নমস্কার, আমি জয়দীপ আর আপনারা শুনছেন এখন স্টোরি টাইম। একজন মানুষ আরেকজন মানুষকে খুন করবার এক নিখুঁত পরিকল্পনা করে, কিন্তু তারপরেও দেখা যায় পরিবেশ পরিস্থিতি এমন দিকে চলে যায় ধীরে ধীরে যে শেষ পর্যন্ত সেই চিরন্তন সত্যিটাকেই আবার প্রমাণ করা হয়, যেমন কর্ম তেমন ফল। আজ আপনারা শুনবেন বিশিষ্ট ইংরেজ গোয়েন্দা গল্প লেখক C.S. ফরেস্টারের লেখা গল্প টার্ন অব দ্য টাইডের অডিও রূপান্তর। গল্পের কথকের ভূমিকায় আমি জয়দীপ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শান্তনু দে, প্রবীর মিত্র এবং জয়দীপ গঙ্গোপাধ্যায়। তো শুরু হচ্ছে আমাদের আজকের অডিও গল্প টার্ন অব দ্য টাইড। ডক্টর ম্যাথিউস বন্ধুর দিকে তাকিয়ে মন্তব্য করলেন, লাশটা কিভাবে পাচার করবে সেটাই খুনিদের কাছে কঠিনতম সমস্যা হয়ে দাঁড়ায়, বুঝলে? হ্যাঁ, অবশ্য একজন আইনজীবী হিসেবে তুমিও সে কথাটা নিশ্চয়ই ভালো করে জানো। হ্যাঁ, তা জানি বই কি। স্লেড সংক্ষেপে উত্তর দিল। ডক্টর ম্যাথিউস তো আর জানেন না যে স্লেড আপাতত এই ব্যাপারটা নিয়ে সারাক্ষণই মাথা ঘামাচ্ছে। শুধু তাই নয়, এখন নানা রকম কথার মার প্যাচে ডক্টর ম্যাথিউসকে সে এই বিষয়ের আলোচনাতেই টেনে এনেছে। ডক্টর ম্যাথিউস আবার শুরু করলেন, হ্যাঁ, যা বলছিলাম, সত্যি এটা একটা অত্যন্ত জটিল সমস্যা। এই লাশ একেবারে গুম করে দেওয়ার কাজটা এত বেশি কঠিন যে আদৌ যে খুন করেনি সে খুন করতে যাওয়ার মতো বোকামি করতে যায় কেন, সেটাই তো ভেবে পাই না। ধুর চাই, একটা মানুষ যে কতখানি চরম অসুবিধের মধ্যে পড়ে খুন করতে যায় তা তুই বুড়ো বুঝবি কি করে? মনে মনে প্রাণ ভরে বন্ধুকে গালাগাল দিল স্লেড। বাইরে অবশ্য কোনো ভাবান্তর ঘটল না তার, বরং ম্যাথিউসের কথায় সায় দিয়ে সে বলল, হ্যাঁ ম্যাথিউস, আমিও সেই কথাটা প্রায়ই ভাবি। বন্ধুর সমর্থন পেয়ে ভারী খুশি হলেন ডক্টর ম্যাথিউস। তারপর বললেন, আরে সবসময় এই লাশটাই খুনিকে ধরিয়ে দেয়। বিষ খাইয়ে মারার তো কথাই নেই, বিষ যে খাওয়ায় সে ধরা পড়বেই পড়বে। বিষ প্রয়োগের লক্ষণ খুঁজে বার করাটাও তো আমার পেশার মধ্যেই পড়ে। তাই আমি জানি যে বিষ খাইয়ে আজকাল পার পাওয়া যায় না কিছুতেই। যে কোনো একজন মাথা মোটা ডাক্তারও আসল ব্যাপারটা বুঝতে পেরে যাবে। হ্যাঁ, এই বিষয়ে আমি তোমার সঙ্গে পুরোপুরি একমত। বিষ দেওয়ার কোনো রকমই ইচ্ছাই যে তার ছিল না, সেটাই বলল। ডক্টর ম্যাথিউস তার মতামতটাকে আরও জোরদার করার জন্য বললেন, অন্য একটা উপায় আছে, তা হলো এমনভাবে ব্যাপারটাকে সাজানো যে খুনটাকে একটা আত্মহত্যা বলে মনে হয়, কিন্তু তাতেও কোনো ফল বিশেষ হয় না। আত্মহত্যা করার ঘটনা ঘটলেই লাশটাকে এমন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হয় যে শেষ পর্যন্ত ঘটনাটা আসলে কী তা বেরিয়ে পড়ে। তুমি তো নিজে একজন আইনজীবী স্লেড, তুমি নিশ্চয়ই এরকম ঘটনার কথা অনেক পড়েছ, এবং সব ক্ষেত্রেই খুনির ভাগ্যে কি ঘটেছে তাও তোমার জানা আছে নিশ্চয়ই। হ্যাঁ, ঠিকই বলেছ। নিশ্চয়ই, তুমি ঠিকই বলেছ। ডক্টর স্লেড আবার ডক্টর ম্যাথিউসের কথায় সম্মতি জানাল। সত্যি সত্যি সে এই বিষয়ে অনেক মাথা ঘামিয়েছে এবং সব দিক থেকে ভেবে স্প্যাল্ডিং ছোকরার খুনটাকে আত্মহত্যা বলে চালানোর কোনো রকম চেষ্টাই সে করবে না বলে ঠিক করেছে। তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই ফিরে এসেছি, অর্থাৎ লাশ পাচার করার সমস্যায়। ডক্টর ম্যাথিউসকে যেন আজ কথার নেশায় পেয়ে বসেছে।
আরও একটা উপায় অবশ্য আছে, সেটা হলো লাশটাকে পুরোপুরি হাওয়া করে দেওয়া। কিন্তু এরকম কিছু করা অসম্ভব বললেই চলে। স্লেড আরও একবার সম্মতিসূচক ঘাড় নাড়ল বটে, কিন্তু মনে মনে খুব একচোট হেসে নিল। স্প্যাল্ডিংয়ের লাশটাকে পুরোপুরি গায়েব করে দেওয়ার একটা নিখুঁত উপায় সে চোখে রেখেছে। মুখে অবশ্য সে কিছুই বলল না। ডক্টর ম্যাথিউসের বক বক এক মনে শুনে যেতে লাগলো। একটা মানুষের গোটা দেহটা পুরোপুরি হাওয়া করে দেওয়া অত্যন্ত কঠিন কাজ, বুঝলে। অস্কার ওয়াইল্ডে তার ডোরিয়ান গ্রে বইটায় রাসায়নিক প্রক্রিয়ায় নরদেহ একেবারে নিঃশেষে গলিয়ে দেওয়ার কাহিনী শুনিয়েছেন বটেই, কিন্তু একজন ডাক্তার ও রসায়নবিদ হিসাবে আমি জোর করে বলতে পারি বাস্তবে কাজটা অত সহজ নয়, বরং খুবই জটিল। সোজা কথায় অসম্ভব। সব মিলিয়ে একটা মানুষের শরীরের আকৃতি, পরিমাণ ও ওজনও তো কম নয়, তার উপর জিনিসটা আবার দ্রুত পচনশীল বটে। এই দেখো না, বাক্সের মধ্যে, কয়লার গুদামে, ট্রেনের কামরায় কত সময় কত লাশ খুঁজে পাওয়া যায়। যতই চেষ্টা করো একটা গোটা লাশকে পুরোপুরি লুকিয়ে ফেলা বাস্তবে কিছুতেই সম্ভব হবে না। কে, আমি ঠিক বলিনি? স্লেড মনে মনে বন্ধুকে টিটকিরি দিয়ে উঠল। পারা যায় না? কে বলেছে পারা যায় না? মুখে অবশ্য সে উত্তর দিল, হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, একদম ঠিক বলেছো। তবেই কি না, আমি এসব বিষয় নিয়ে কখনো মোটেই মাথা ঘামাইনি খুব একটা। ডক্টর ম্যাথিউস স্লেডের কথায় সায় দিলেন সঙ্গে সঙ্গে। না না, সে তো বটেই। তুমি হঠাৎ এসব নিয়ে ভাবতেই বা যাবে কেন? তবে একটা কথা বলছি তোমাকে, যদি সত্যি সত্যি কখনো কোনো লাশকে পুরোপুরি পাচার করে ফেলা যায়, তাহলে খুনিকে কেউ ছুঁতে পারবে না। কে মরেছে তাই যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে তো কারোর বিরুদ্ধে খুনের মামলাই করা যাবে না। তাই তোমরা, অর্থাৎ আইনজীবীরা, বলেই দিয়েছ যে লাশের অন্তত একটা টুকরো খুঁজে পাওয়া দরকার। লাশ নেই তো খুনের মামলাও নেই। এই আইনটা সত্যিই খুব চমৎকার, তাই না? এতক্ষণকার সমস্ত সাবধানতা ভুলে গিয়ে স্লেড উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠে চেঁচিয়ে উঠল, আরে সাবাস, এতক্ষণে দারুণ একখানা কথার মতো কথা বলেছো তুমি। এই মেরেছি, কি বলে ফেললাম রে। আর কথাগুলো বলে ফেলেই স্লেড মনে মনে নিজেকেই চড় কষালো। কি দরকার পড়েছিল অত আয়বাগি দেখিয়ে এইসব কথা বলে ফেলবার? তার ছটফটানি দেখে যদিও ডক্টর ম্যাথিউসের মনে কোনো খটকা লাগলো না, কিন্তু কে বলতে পারে যদি খটকা লেগে যায়। মুখখানার সঙ্গে সঙ্গে একদম উদাসীন আর ভাবলেশীন করে ফেলল স্লেড। ডক্টর ম্যাথিউস অবশ্য এসব কিছু লক্ষ্য করেননি। তিনি আবার বলে উঠলেন, সে যাই হোক, এটা একটা কথার কথা। তবে লাশ একদম না পাওয়া গেলে খুনির ওপর যত সন্দেহই হোক, তাকে যে ছোঁয়াই যাবে না, এটা কিন্তু শতকরা 100% সত্যি। এই প্লট নিয়ে বেশ একটা গল্প লেখা যায়, তাই না স্লেড? তা যা বলেছ। কথাগুলো বলতে বলতে স্লেড কর্কশভাবে হেসে উঠল। ওই বেয়াদব বজ্জাত স্প্যাল্ডিংকে খুন করা নিয়ে কোনো গল্পই কখনো লেখা হবে না। ডক্টর ম্যাথিউস এবার চলে যাওয়ার জন্য তৈরি হয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। তারপর বললেন, যাকে আজ সন্ধ্যায় আমাদের আলোচনা, গল্প, এগুলো বেশ একটা ভয়াবহ বিষয়কে নিয়েই ঘুরপাক খেলো, কি বলো? আর আমি তো প্রায় সারাক্ষণ একলাই বক বক করে গেলাম। আসলে আজ তোমার এখানে নৈশভোজটি হয়েছে এক কথায় অপূর্ব। খুব খেয়েছি, বুঝলে। এই অতি ভাষণ সেই অতি ভোজনেরই ফল। এবার চলি। ওহ, কি খারাপ আবহাওয়া আজ। স্লেড বন্ধুকে গাড়িতে তুলে দিতে এসে দেখল সত্যিই তাই, খুব জোরে কনকনে ঠান্ডা বাতাস বইছে, আর তার সঙ্গে অঝোরে বৃষ্টিও নেমেছে। এরকম দুর্যোগপূর্ণ রাত দেখে
স্লেড অবশ্য মনে মনে খুশিই হলো। যাক, ভালোই হয়েছে। সে যখন স্পেল্ডিং এর লাশটাকে পাচার করবে তখন তার আর সাক্ষী পাওয়া যাবে না। আজকের রাতটা বেশ দুর্যোগপূর্ণ বলেই মনে হচ্ছে। আর দুর্যোগপূর্ণ রাতে রাস্তায় মানুষজন থাকবে না, ফলে আমার কাজটা সহজই হবে। ঘরে ফিরে এসে স্লেড ঘড়ির দিকে তাকালো। এখনো 1 ঘন্টা সময় হাতে আছে। জোয়ার ভাটার সময় তালিকার ওপর আর একবার চোখ বুলিয়ে নিল সে। হ্যাঁ, সব ঠিকই আছে। আজ ভরা কোটালের জোয়ার আসবে গভীর রাতে। তার আগে ভাটার জল একেবারে নেমে যাবে। আজ বুধবার, স্প্যাল্ডিং ছোকরা মাঝরাতে ট্রেনে ফিরবে। প্রতি বুধবারই এটা তার বাঁধা রুটিন। কোনো না কোনো বুধবারে ভরা জোয়ার অবশ্য পাওয়া যেতই, কিন্তু আজকের মতো যোগাযোগ মেলা খুবই কঠিন। ভাটার জল একেবারে নেমে যাবে রাত 2টায়, যেটা স্লেডের কাজ হাসিলের পক্ষে সবচেয়ে উপযুক্ত সময়। তার ওপর পাওয়া গেল উপর এই ঘোর দুর্যোগের রাত। অতএব তাকে আর কি পায়। স্লেড বসার ঘরের দরজাটা আস্তে করে খুলে কান পেতে রইল। সারা বাড়িটা নিস্তব্ধ। ওর বাড়িওয়ালি মিসেস ডাম্বলটন এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন। মিসেস ডাম্বলটন নিশ্চয়ই এতক্ষণ ঘুমিয়ে পড়েছে। তাছাড়া ওই বুড়ি তো একেবারে বদ্ধ কালা। আমার বাইরে যাওয়া কিংবা ফিরে আসা কিছুই বুড়ি মনে হয় শুনতে পাবে না। কিন্তু আজকে ঘড়ির কাঁটাটা যেন বড্ড তাড়াতাড়ি এগিয়ে চলেছে। সবকিছু ঠিকঠাক আছে তো? এবার দেখে নি। মোটা শেকল আর লোহার ভারী ওজনের বাটখারাগুলো সে ম্যাথিউস আসবার অনেক আগেই তার গাড়ির পেছনের আসনে রেখে এসেছে। গায়ে ওভারকোটটা চড়িয়ে নিয়ে স্লেড টেবিল থেকে 1.5 ফুটের মতো লম্বা একটা সরু কিন্তু দারুণ শক্ত দড়ি তুলে নিল। দড়িটা দুদিক 6 ইঞ্চির মতো লম্বা 2 টুকরো কাঠের সঙ্গে খুব শক্ত করে আটকালো। জিনিসটা পকেটে ঢোকাতে স্লেড সেই বইখানার কয়েকটা লাইন আর একবার মনে মনে আওড়ে নিল। কথাগুলো অবশ্য অনেকদিন আগেই তার পুরোপুরি মুখস্থ হয়ে গিয়েছে। কিভাবে গলায় ফাঁস লাগিয়ে খুন করতে হয় সেটা এখন জলের মতোই পরিষ্কার তার কাছে। আর এই সব কিছুই সে শিখেছে এই বইখানা থেকে। স্লেড খুব ঠান্ডা মাথাতে সব কিছু আর একবার ভেবে নিল। হতভাগা স্পেল্ডিংয়ের জন্য সে একেবারে সর্বনাশের পথেই এসে দাঁড়িয়েছে। ওই ছোকরার একটা কথায় স্লেডের বহুদিনের জেল হয়ে যেতে পারে। কত সলিসিটারই তো মক্কেলদের টাকা সময় মতো ফেরত দেয় না। আজ দিচ্ছি কাল দিচ্ছি করে কাটিয়ে দেয়। অনেক সময় টাকাটা মেরেও দেয়। এরকম 2-1 সহকর্মী সলিসিটারকে স্লেড নিজেও চেনে। অন্যান্য বন্ধু সলিসিটাররা তাদের সম্বন্ধে কি ঘেন্না আর অবজ্ঞার সঙ্গে যে আলোচনা করে সেটাও সে শুনেছে। স্লেডের তো খালি দরকার ছিল খানিকটা সময়। কিন্তু স্পেল্ডিং যদি এখনই মুখ খোলে তাহলে স্লেডের অবস্থাও ওই সব সলিসিটারের মতনই হয়ে যাবে। প্রথমে জেল, তারপর পথে পথে ভিক্ষা করে কাটাতে হবে। এই হবে ওর পরিণতি। কথাগুলো ভাবতে গিয়েই শিউরে উঠল স্লেড। দুদিনের ছোকরা স্পেল্ডিং এর কি অধিকার আছে তার চাইতে প্রায় 20 বছরের বড় প্রবীণ অভিজ্ঞ সলিসিটারের জীবন এইভাবে শেষ করে দেওয়ার জন্য? সুতরাং স্পেল্ডিং যদি জীবিত অবস্থায় চুপ না করে তাহলে তাকে চিরতরে চুপ করিয়ে দেওয়ার ব্যবস্থা করতেই হবে, তাই না? স্লেডের হাত শক্ত হয়ে পকেটের দড়িটার ওপর চেপে বসলো। ঘড়ির দিকে আর একবার তাকিয়ে স্লেড ঠিক করলো এইবার তার বেরিয়ে পড়া উচিত। ঘরের আলো নিভে দরজা বন্ধ করে পা টিপে টিপে বেরিয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গেই ঝোড়ো দমকা বাতাস আর হিমশীতল বর্ষার ধারা আছড়ে পড়ল তার সর্বাঙ্গে। গাড়িটা বার করে গ্যারেজটা আবার বন্ধ করে দিল সে, যাতে মনে হয় গাড়িটা গ্যারেজেই আছে। স্টেশনের কাছাকাছি এসে স্লেড দেখল আলোগুলো সব জ্বলছে। রাত 12:30টার শেষ ট্রেনখানা আর অল্পক্ষণের মধ্যেই এসে পৌঁছল।
স্টেশনের ঠিক লাগোয়া গলিটাতে ঢুকে স্লেড গাড়িটার মুখ রাস্তার দিকে ঘুরিয়ে রাখলো। ট্রেনটা এলো প্রায় 15 মিনিট দেরিতে। কয়েক মিনিট বাদেই স্পেল্ডিং এর পায়ের আওয়াজ স্লেডের কানে এলো। হন হন করে সে এক মনে হেঁটে চলেছে। অন্ধকার গলিতে স্লেটের গাড়িটা তার নজরেই পড়ল না। 200 পর্যন্ত স্লেট গুনল, তারপর আস্তে আস্তে গাড়িটা চালিয়ে চলন্ত স্পেল্ডিং এর পাশে এসে গলা চড়িয়ে খুব সহজ গলায় বলল, আরে কে, স্পেল্ডিং নাকি? আরে এসো এসো, উঠে এসো গাড়িতে, তাড়াতাড়ি উঠে এসো, চলো তোমাকে পৌঁছে দিচ্ছি। স্পেল্ডিং গাড়িতে উঠতে উঠতে বলল, অনেক ধন্যবাদ মিস্টার স্লেট। এরকম রাতে 2 মাইল হাঁটা সত্যি খুব কষ্টকর। স্লেড ভালো করে একবার চারধারটা চোখ বুলিয়ে নিল। না, এখানে তাদের দেখবার মতো কেউ নেই। না, কেউ দেখেনি। এইবার গাড়িতে স্টার্ট দিয়ে স্লেড বলল, আরে বুঝলে, এই মিসেস ক্লের তাসের আড্ডাখানা থেকে ফিরছিলাম, তো স্টেশনের কাছেই সেটা, দেখলাম যে ট্রেনটা ঢুকছে, আর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যে আজকে তো বুধবার, তুমি এই ট্রেনেই ফিরবে। তাছাড়া তোমার সঙ্গে কিছু দরকারি কাজের কথাও রয়েছে, যার সঙ্গে আমার স্বার্থ জড়িত। ব্যাপারটা ওই লেডি ভেরে ট্রাস্ট নিয়ে, বুঝতে পেরেছো তো এবার? স্পেল্ডিং ঠান্ডা গলায় জবাব দিল, হ্যাঁ, বুঝতে পেরেছি। তা আমি তো গত সপ্তাহে আপনাকে চিঠি দিয়ে জানিয়েছি যে ট্রাস্টের পাওনা টাকা এবার আপনাকে ফিরিয়ে দিতেই হবে। হ্যাঁ, কিন্তু স্পেল্ডিং, আমি তো তোমাকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমি এক্ষুনি কিন্তু আমার বকেয়া পাওনা মেটাতে পারবো না, কারণ হেমন্ড বাইরে গেছে। সেটা আমার দেখার কথা নয়। হেমন্ডের সঙ্গে এর কি সম্পর্ক তা আমি জানতে চাই না। আপনি আপনার দিক থেকে কেন সব কিছু মিটিয়ে ফেলছেন না? আপনি কিছু না করা পর্যন্ত আমাকেও হাত পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে। স্লেড গাড়িটাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে দিল। তারপর অত্যন্ত নরম অনুরোধের সুরে বলল, তোমাকে তো বললামই স্পেল্ডিং যে এখন এই মুহূর্তে আমার একটু অসুবিধা চলছে। আমি তোমার কাছে কখনো কোনো সুবিধা চেয়েছি বলো? কখনো চাইনি, কিন্তু এখন চাইছি। দেখো, শুধু 3টে মাস, আমাকে শুধু 3টে মাস একটু সময় দাও প্লিজ। আমি সব ঠিক করে ফেলবো তার মধ্যে। মনে মনে কিন্তু স্লেড বুঝতে পারছিল যে স্পেল্ডিং তার অনুরোধ রাখবে না, তাই বাঁ হাত দিয়ে পকেট থেকে দড়ির ফাঁসটা বার করে আনল আর ডান হাতটা রাখলো স্পেল্ডিং এর আসনের পেছনে। স্লেডের আশঙ্কায় ঠিক হল। স্পেল্ডিং অত্যন্ত শুকনো গলায় বলল, আমি খুব দুঃখিত মিস্টার স্লেড, কিন্তু মক্কেলদের প্রতি আমার একটা কর্তব্য আছে। আমি আর কিছুতেই অপেক্ষা করতে পারবো না। যাকে এ নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি বরং এখান থেকে হেঁটেই বাড়ি চলে যাচ্ছি। হাত বাড়িয়ে দরজাটা খুলতে গেল স্পেল্ডিং, আর সঙ্গে সঙ্গেই স্লেড ফাঁসটা ওর গলায় পরিয়ে দিল। হ্যাঁ, শুনবে না? আমার অনুরোধ রাখবে না তুমি? ঠিক আছে। তারপরে কবজির এক মোচড়ে ফাঁসটা স্পেল্ডিং এর গলার ওপর এঁটে বসল। তাহলে এইবার ফাঁসটা দিয়ে পুরো রোগা স্লেডের কবজিতে সেই মুহূর্তে যেন এক অসীম শক্তি জেগে উঠল। দুহাত দিয়ে কাঠের টুকরো দুটো ধরে নিজের আসনে ঘুরে দাঁড়ালো সে। তারপর পাগলের মতো দড়িটায় মোচড় দিতে লাগলো। স্পেল্ডিং এর আর নিঃশ্বাস নেবার কোনো সুযোগই রইল না।
তাড়াতাড়ি তার মৃত্যু ঘটল। কেউ কিছু দেখলেও না, জানতেও পারল না। আমার অনুরোধটা রাখলেই পারতে। এই বুড়ো বয়সে তাহলে আমাকে আর একটা খুন করতে হতো না। যাকে এই খুনের ঘটনা তো আর কেউ জানবে না। এই ঘটনা চিরকাল চাপা পড়েই থাকবে। স্লেড যেন এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল, এবার সে সম্বিত ফিরে পেল। যাক, এবার সে নিশ্চিন্ত, এবার সে সবকিছু সামলে নেওয়ার সময় পাবে। স্প্যাল্ডিং এর ছায়া আর তার জীবনে ধাওয়া করে বেড়াবে না। এবার খালি স্প্যাল্ডিং এর লাশটাকে তাকে সাফ করে ফেলতে হবে। আর কিভাবে সেটা নিশ্চিহ্ন করা যাবে তার নিখুঁত একটা প্ল্যানও তার ভাবাই রয়েছে। এক মুহূর্তের জন্য স্লেড মনে মনে সেটা ভেবে নিল। যা ঘটে গেল সেটা বোধহয় একটা দুঃস্বপ্ন, সত্যি ঘটনা নয়। এরপর সে বাস্তব জগতে ফিরে এলো। তার হাতে এখন সময় বেশি নেই। সমুদ্রের তট এখনো 10 মাইল দূরে। লাশটাকে গাড়ির একপাশে ঠেস দিয়ে বসিয়ে রাখল। তারপরে দ্রুত বেগে গাড়ি ছুটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের ধারে পৌঁছে গেল সে। কোথাও কোনো জনপ্রাণী নেই। সামনে ধু ধু করছে বালির চর। জল সরে গেছে অনেক দূরে। ঝোড়ো হাওয়ার আওয়াজ ভেদ করে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। ঠিক বালির ধারে গাড়িটাকে দাঁড় করানো স্লেড। নরম বালির ওপর গাড়িটাকে নিয়ে গেল না। চাকা বসে গেলেই সর্বনাশ। তাছাড়া চাকার দাগও থেকে দিতে পারে। দরজাটা খুলে ধরতেই লাশটা পড়ে গেল ওর গায়ে। স্লেড লাশটাকে ঠেস দিয়ে বসিয়ে রেখে গাড়ির পেছন থেকে শেকল আর লোহার বাটখারাগুলো পার করে নিয়ে আসলো। প্রথমে বাটখারাগুলোকে মৃতদেহের জামা কাপড়ের পকেটগুলোতে ভরে দিল। তারপর শিকল দিয়ে বারবার পেঁচিয়ে খুব ভালো করে সেটাকে বাঁধল। এত ওজনের ভার নিয়ে লাশটা জলের তল থেকে আর কখনোই উঠবে না। তারও করে লাশটাকে আবার ফেলা হচ্ছে ভাটার টান যখন সব থেকে বেশি, ঠিক সেই সময়টাতে। বাঁধা হয়ে গেলে স্লেড লাশটাকে পাঁচা কোলা করে তুলতে চেষ্টা করল। এই বড় লাশটাকে এখন তাকে বালির ওপর দিয়ে প্রায় 2 মাইল বয়ে নিয়ে যেতে হবে, কারণ এখন ভাটার সময়, তাই সমুদ্রের ঢেউ অনেকটাই দূরে। প্রাণপণে চেষ্টা করেও কিন্তু মরাটাকে টেনে তুলতে পারল না স্লেড। না, বডিটা বড্ড ভারী লাগছে। সে রোগা পাতলা আর বয়সও হয়েছে তার। স্পেল্ডিং একেবারেই ছোকরা। হঠাৎ একটা অজানা আতঙ্কে স্লেডের সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। শেষ পর্যন্ত কি তার এই শারীরিক অক্ষমতাই তার সমস্ত প্ল্যানকে ফেল করিয়ে দেবে? রোগা পাতলা চেহারায় পারবো? শুধুমাত্র শারীরিক অক্ষমতার জন্য আমার সমস্ত প্ল্যান বিফলে আমি জিতে দেবো না। এত সহজে আমি ছেড়ে দেবো না। এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র স্লেড নয়। হিট হয়ে বসে পড়ে মরাটাকে এক ঝটকায় কাঁধে তুলে নিল সে। কাঁধে তুলে নিতে হয়। মরার দুটো হাতকে গলার দুপাশ দিয়ে ঘুরিয়ে এনে আটকে নিল, আর পা দুটোকে আটকে নিল নিজের কোমরের দিকে। তারপর টলতে টলতে এবার সে এগিয়ে আস্তে চলল আস্তে সমুদ্র তটের আস্তে আস্তে ঢালের উপর দিয়ে। এগোতে হবে। ভাটার সময় জল যে এতটা দূরে চলে আসে সেটা স্লেড জানতো, কিন্তু সে এই পথটাকেই বেছে নিয়েছিল। শীতকাল এখন বেশ কয়েক মাস, অতএব এখন জলের ধারে কাছেও কেউ আসবে না। এইটাই আবশ্যক সময়। ক্লান্তিতে আর মৃতদেহের ভারে স্লেডের শরীর যেন ভেঙে পড়তে চাইছিল। এগোতে হবে। বাবা, আর
পারছি না, আর পাচ্ছি না। কিন্তু তার হাতে আর একদম সময় ছিল না। হয়তো এখনই ভাটা শেষ হয়ে যাবে, ঢেউগুলো ফিরে আসতে শুরু করবে। তার আগেই জলের কিনারায় তাকে পৌঁছতে হবে আর লাশটাকে ফেলে দিতে হবে। সে নুয়ে পড়ে হোঁচট খেতে খেতে কোনো রকমে এগিয়ে চলল। আর পারছি না। অবশেষে ঠিক জায়গাটাতে এসে পৌঁছল স্লেড। অন্ধকারের মধ্যে দিয়ে দেখা গেল একটা সাদা রেখা, অর্থাৎ ঢেউগুলো সশব্দে এসে আছড়ে পড়ছে সেইখানে। ওই তো, ওই তো, ওই তো ঢেউয়ের সাদা রেখাটা দেখা যাচ্ছে। ওই তো, ওই তো। আর চিন্তা নেই, আর চিন্তা নেই। মনের সবটুকু জোর এক জায়গায় এনে জলে নেমে পড়ল স্লেড। বরফ ঠান্ডা জলে প্রথমে গোড়ালি, পরে হাঁটু, শেষ পর্যন্ত প্রায় কোমর পর্যন্ত জলে নেমে গেল সে। কোনো রকম ঝুঁকি সে নেবে না, তাই যতটা পারা যায় গভীর জলেই লাশটাকে ছাড়তে চাইছিল সে। এবার সে একপাশে কাত হয়ে গিয়ে মরাটাকে পিঠ থেকে নামিয়ে ফেলতে গেল, কিন্তু লাশটা এক চুলও নড়ল না, শক্ত হয়ে তার শরীরের সঙ্গে লেপ্টে রইল। কিছুতেই লাশটাকে শরীর থেকে আলাদা করতে পারছিল না স্লেড। স্লেড প্রাণপণে নিজেকে ঝাঁকালো, মরার পা দুটো ধরে টানাটানি শুরু করল, কিন্তু লাশ যেমন ছিল তেমনই আটকে রইল, যেন সেটা নিষ্প্রাণ কোনো দেহ নয়, জীবন্ত একটা মানুষ। ভয়ে আর চরম আতঙ্কে তখন স্লেডের অবস্থা পাগলের মতো। আর ঠিক এই সময়ে একটা ব্রেকার, একটা বিরাট বড় ঢেউ এসে আছড়ে পড়ল তার ওপর। ওর আপাদ মস্তক ভিজে গেল। এবার স্রোতের দিক পাল্টাতে শুরু করেছে। জোয়ারের ঢেউ আসার সময় হয়ে গেছে। আর এই সমুদ্র তটে জোয়ারের ঢেউ আসে ঠিক রেসের ঘোড়ার মতোই তাড়াতাড়ি, একের পরে আর একটা। কি হলো? ঢেউটা এখনই, এখনই ঢেউ আসতে শুরু করলো কি করে? বাবা, জোয়ার শুরু হয়ে গেছে। জোয়ার মানে শুরু হয়ে গেছে। স্লেড আর একবার চেষ্টা করলো লাশটাকে তার ঘাড়ের কাছ থেকে নামিয়ে ফেলতে, কিন্তু বৃথা চেষ্টা। লাশটাকে আমার গলার কাছ থেকে, লাশের আলিঙ্গন লাশটাকে আমার গলার কাছ যেন থেকে কিছুই সরাতে মৃত্যুর পারছি না। পাশের মতো তার গলাটাকে ক্রমশ পেঁচিয়ে ধরছে। এতক্ষণে ক্লান্তিতে স্লেডের দেহে আর মনে আর এক ফোঁটাও সাহস বা শক্তির অবশিষ্ট ছিল না। তখন সে চেষ্টা করলো জল ছেড়ে ডাঙায় উঠতে, কিন্তু এবার তার ক্লান্ত শরীর পাত ছেড়ে বসল। লোহার ওজন চাপানো লাশের বোঝা তাকে নড়তেই দিল না। জলের মধ্যে পড়ে গেল সে, আর একবার শেষবারের মতো উঠতে চেষ্টা করল। কয়েক পা টলতে টলতে এগিয়েও গেল। তারপরে আবার অন্ধকার সফিন সমুদ্রের জলরাশি তার ওপর পড়তেই স্লেড আবার পড়ে গেল, আর উঠতে পারল না। মৃত মানুষটার হাত দুখানা সে গলার দুদিক থেকে যেভাবে পেঁচিয়ে ধরেছিল, সেটা যেন ধীরে ধীরে তার গলাতে চেপে বসছে। মৃত্যুর পরে আস্তে আস্তে কঠিন হয়ে আসছে লাশের সেই দুখানা হাত। ক্রমশ স্লেডের গলায় উঠে বসে তার শ্বাস রোধ করে দিচ্ছে। অবশেষে এক সময় সেটা সত্যি স্লেডের শ্বাস রোধ করে দিল চিরতরে। জলের মধ্যে পুরোপুরি তলিয়ে যাওয়ার আগে স্লেডের গায়ে আটকে থাকা লাশটার মুখে একটু তারার আলো পড়েছে। তার হাঁ হয়ে যাওয়া মুখের দাঁতগুলো তারার আলোয় চকচক করে হাসছিল, যেন সে বলছিল এইভাবেই সে প্রতিশোধ নিয়েছে।
এখন স্টোরি টাইমে আজ আপনারা শুনলেন বিশিষ্ট ইংরেজ গোয়েন্দা গল্প লেখক C.S. ফরেস্টারের লেখা টার্ন অব দ্য টাইডের অডিও রূপান্তর। গল্পের কথকের ভূমিকায় ছিলাম আমি জয়দীপ। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শান্তনু দে, প্রবীর মিত্র এবং জয়দীপ গঙ্গোপাধ্যায়। গল্পের নাট্য রূপান্তর, পরিকল্পনা এবং পরিচালনায় জয়দীপ। শব্দ সংযোজন, আবহ ও প্রচ্ছদ নির্মাণে জয়4 ক্রিয়েশন। প্রযোজনা টিম এখন স্টোরি টাইম। আমাদের উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পছন্দ হলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এরকমই আকর্ষণীয় আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেল এখন স্টোরি টাইমকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিগগিরই ফিরবো এরকমই কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।